আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই ফিফা বিশ্বকাপ 2026। সাভারে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বড় পর্দায় আর্জেন্টিনা ও জর্ডানের খেলা দেখেছেন শিক্ষার্থীরা। তাদের সাথে অংশ নেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেজা। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম। কথা বলবো তার সঙ্গে। হালিম, ম্যাচ দেখার পর আর্জেন্টিনা ভক্তদের উচ্ছ্বাস কেমন দেখছেন, আর রাষ্ট্রদূত কতক্ষণ খেলা দেখেছেন জানাবেন। সুমনা, রাষ্ট্রদূত কিন্তু সম্পূর্ণ খেলা দেখেছেন। একটু আগে খেলা শেষ হলো। আপনি জানেন যে আর্জেন্টিনার রাষ্ট্রদূত যিনি কার্লোস মার্সেলো তিনি একটু আগে খেলা শেষ করে এবং সেই সাথে ডেপুটি যিনি মিশন যিনি প্যাট্রিও ইউরেনা তিনিও খেলা দেখছেন। এই মুহূর্তে আপনি ভিড়ে দেখতে পাচ্ছেন যে যিনি অ্যাম্বাসেডর তিনি এখন হাত নেড়ে নেড়ে সমর্থকদের বিভিন্ন অভিবাদন জানাচ্ছেন, কারণ তারা বাংলাদেশের এই দর্শকদের তারা এই অভিভূত সাপোর্টার দেখে তারা অভিভূত। আমি একটু কথা বলবো। হাউ ফিলিং মিস্টার অ্যাম্বাসেডর, হাউ ফিলিং? I'm live. No, sí, a ver. What? I'm live. How feeling? Okay. So we are all together enjoying football in a friendly atmosphere, having joy and fun. So that's what football and sports bring to the people. So we are sharing a great moment together, and Brazilian fans they are great moments together, and everybody can have their great moments together. So we should build these bridges between people and cultures through sports and through this kind of events. থ্যাংক ইউ সো মাচ। আপনি যেমনটি শুনলেন সুমনা, এই অ্যাম্বাসেডর মার্সেলো কার্লোস সিসা তিনি কথা বললেন এবং সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন যারা আর্জেন্টিনার যারা সাপোর্ট তারা আর্জেন্টিনা থেকে আসছে। তো আমি সেগুলো আপনাকে একটু দেখানোর চেষ্টা করবো। এখানে একজন লেডিস আছেন, তিনিও এখানে আসছেন। তো আমি একটু কথা বলি একটু। আমি আপনি দেখতে পাচ্ছেন যে উনি অনেক ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সব মিলে যদি আমি বলি যে এখানে ড্যাফোডিল ইউনিভার্সিটি এখানে যে দর্শক এসেছে এবং শিক্ষার্থীরা যে একটি বিশাল জায়ান্ট স্ক্রিনে যে এখানে খেলা হচ্ছে, সেই খেলাটা কিন্তু উপভোগ হচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু এই ড্যাফোডিল ইউনিভার্সিটির খেলা ফিফা প্রেসিডেন্ট আপনি জানেন তার ইনস্টাগ্রামে কিন্তু এটি শেয়ার করেছেন এবং এটি একটি ব্যাপক সাড়া ফেলেছে। সেই সাথে আন্তর্জাতিক মিডিয়াতেও এই ড্যাফোডিল ইউনিভার্সিটির খেলা হয়েছে। সব মিলিয়ে একটু আগে খেলা শুরু হলো, আর্জেন্টিনা 3-1 গোলে জিতলো এবং এখানে যারা দর্শক রয়েছে তারা কিন্তু উচ্ছ্বসিত এবং সেই সাথে আর্জেন্টিনা যে আবার সেরা দল সেটি প্রমাণ করলো। এবং এখানে অ্যাম্বাসেডর এবং সেই সাথে এখানে ডেপুটি অ্যাম্বাসেডর সহ এখানে আর্জেন্টিনার দেশ থেকে অনেকে আসছেন, মেসি ফ্যানও আসছেন। সব মিলে একটি উচ্ছ্বাস উদ্দীপনা এখানে ছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ বড় পর্দায় দেখেছেন শিক্ষার্থীরা। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিদুর রহমান। মাহিদুর, আর্জেন্টিনার জয় কিভাবে উদযাপন করছেন শিক্ষার্থীরা, কি দেখছেন জানাবেন। জি সুমনা, আপনি জানেন যে আজকে আর্জেন্টিনা 3-1 গোলের ব্যবধানে কিন্তু জর্ডানের সাথে জিতেছে এবং এই ঢাকায় যতগুলি বড় পর্দায় খেলা দেখানো হয় তার মধ্যে কিন্তু অন্যতম শীর্ষ একটি স্থান হচ্ছে এই টিএসসি। এই টিএসসিতে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে স্টুডেন্টরা আছে তারা কিন্তু খেলা দেখেন না, ঢাকা শহর থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু এসে তারা খেলা দেখছেন এবং ভোর রাত থেকে তারা কিন্তু জড়ো হচ্ছেন। আমি যদি বলি আজকের আবহাওয়া কিন্তু অনেক গরম, এই গরম উপেক্ষা করেও কিন্তু এখানে খেলা দেখতে এসেছে। আমি একটু এই খেলা শেষের পরে দর্শকদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা একটু দেখানোর চেষ্টা করছি যে শুধুমাত্র এখানে আর্জেন্টাইন যে ফ্যান, এই আর্জেন্টাইন ফ্যানরা দেশের বিভিন্ন স্থান থেকে এখানে এসে খেলা দেখতে এসেছে। তো আমি যেটা আপনাকে
বলতে চাই যে এই গ্রুপ পর্বের কিন্তু আজকে এই ম্যাচটি ছিল সর্বশেষ ম্যাচ এবং আর্জেন্টিনা কিন্তু এই ম্যাচে অপরাজেয় চ্যাম্পিয়ন হয়ে কিন্তু গ্রুপ পর্বে সেরা স্থান ধরে রেখেছে এবং আজকে বেশি উচ্ছ্বসিত, বিশেষ করে যখন লিওনেল মেসি মাঠে নেমে একটি গোল করেছে তারপর থেকে কিন্তু একদম একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে কিন্তু এই টিএসসি চত্বরে। আমি একটু সংক্ষেপে আপনাদেরকে শোনাতে চাই। আমরা আগেই প্রমাণ করে দিয়েছি, আমরা গত 2 ম্যাচে প্রমাণ করে দিয়েছি যে আমাদের দলটা কতটুকু শক্তিশালী। আমরা গত 2 ম্যাচে প্রমাণ করে দিয়েছি যে আমরা রাউন্ড অফ 32 উঠে গেছি। তো এই ক্ষেত্রে এই ম্যাচটা আমরা তাদের প্রমাণ করে দিলাম যে মেসি ছাড়াও আমরা খেলতে পারি ভাই, মেসি ছাড়াও আমরা খেলতে পারি। আমাদের মেসি ছাড়াও দল হচ্ছে সবচেয়ে শক্তিশালী দল, এটা সবাইকে দেখাই দিলাম আমরা। এবং আমরা মেসি ছাড়াও 2টা গোল দিয়েছি, আর মেসি যে কি সেটা এই ম্যাচও প্রমাণ করে দিয়েছে। তারা 3 ম্যাচে 6টা গোল দিয়েছে, এটাই হচ্ছে মেসি ইজ দ্য গড, সেটাই প্রমাণ করে দিয়েছে। গতকাল আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে কিছু একটা বিনি জোনেসের ফ্যান, সে বলছিল যে একটা বিনিকে বিক্রি করে জানি 10টা মেসিকে কিনা যাবে। তাকে দেখায় তাকে তার উদ্দেশ্যে বলতেছি ভাই, তোমাদের মতো যে বিনি জোনেস আছে না, এরকম বহুত প্লেয়ার নেই মেসির পকেটে থাকে। আর মেসি হচ্ছে কোন প্লেয়ার, মেসি কিন্তু আমাদের বিতর্কে ভিতর থাকার কথা না ভাই, মেসি হচ্ছে আমাদের আইডল হিসেবে থাকার কথা ভাই। মেসিকে বিতর্ক হিসেবে দেখবেন না ভাই, মেসি ইজ দ্য গড। এই যে ফুটবলের রাজা মানে ফুটবলের রাজাই, সেটাই বুঝাই দিচ্ছি। চলবে না ইনশাল্লাহ ভাই। পরবর্তীতে ম্যাচ আমরা আশা করতেছি আর্জেন্টিনা আমাদের খুব ভালো কিছু পুরস্কার দিবে। আমরা তো অবশ্যই চাইবো জিততে, তো অবশ্যই আমরা সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ভালো কিছু আবদার করব তাদের কাছ থেকে, যেহেতু আমাদের ভালো একটা টিম। এবং আমাদের এই পর্যন্ত যে কটা ম্যাচ আমাদের দিছে আশা করি খুবই এনজয় করছি এবং খুবই ভালো আমাদের ম্যাচ দিছে। এবং আশা করি প্রত্যাশা করতেছি যে পরবর্তীতে ম্যাচগুলো আমরা ইনশাল্লাহ জিতবো। এবং এই বছরও 2026 সালের কাপটা আমরা লোডিং এ বানাইতে দিছি, এবং এইবারও এই কাপটাও আবার আমরাই নিব ইনশাআল্লাহ। আপনি যেমনটি শুনছিলেন যে তারা বলছিল যে মেসিময় পুরো একটি টিএসসি কিন্তু এই মুহূর্তে এই একটি আবহ কিন্তু তৈরি হয়েছে। তারা জানাচ্ছে যে মেসি ছাড়াও কিন্তু আর্জেন্টিনা আজকে যে খেলা দেখিয়েছে তাতে কিন্তু তারা পরবর্তীতে যে তাদের আত্মপ্রকাশ, যে তারা পরবর্তী যে ম্যাচগুলো একদম চ্যাম্পিয়ন অবধি পর্যন্ত তারা আশা প্রকাশ করে যে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে। তো আপাতত আমার কাছে এই মুহূর্তে ছিল সর্বশেষ পরিস্থিতি টিএসসি থেকে। সুমনা। মাহিদুর, ধন্যবাদ আপনাকে। এবার অন্য প্রসঙ্গ। জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলন্ত যুবককে গুলির মামলার রায় আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই রায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে। এই মামলায় 5 আসামির সবাই পুলিশের সদস্য। এর মধ্যে কেবল রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার গ্রেফতার রয়েছেন। বাকি 4 জন হলেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভুইয়া। রাষ্ট্রপক্ষ এ মামলায় সর্বোচ্চ শাস্তি চেয়েছে, তবে আসামিদের নির্দোষ দাবি করেছেন তাদের আইনজীবীরা। খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ে 35,000 পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এর মধ্যে পৌর এলাকায় রয়েছে প্রায় 3,500 পরিবার। ফলে বর্ষাকালে পাহাড় ধসের ঘটনা ঘটছে। খাগড়াছড়ি সদরের শালবন, কদমতলী, কুমিল্লা টিলা, মোল্লাপাড়া, কলাবাগান, নেন্সি বাজার, কৈবল্যপীঠ ও সবুজবাগ এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন অনেক মানুষ। তাদের বেশিরভাগই ছিন্নমূল। পাহাড় ধসের দুর্ঘটনা থেকে তাদেরকে রক্ষায় জেলা প্রশাসন মাঝে মধ্যে মাইকিং করে থাকে। স্থানে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হলো। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। অবশ্য এতে কেউ হতাহত হয়নি। কোথাও জায়গা না পেয়ে বাধ্য হয়ে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে থাকতে হচ্ছে বলে জানান বাসিন্দারা। সরকারের কাছে পুনর্বাসনের দাবি তাদের। প্রতি বছর আমাদের মাটি ভাঙি পড়ে, ঘরে রাতে থাকে ভয় হয়। পাহাড়ের উপরে ঘর করছি, সিমেন্টের বস্তা টস্তা দিয়ে আটকে রাখছি। বৃষ্টি আসলে মোটামুটি ঝুঁকিপূর্ণতে থাকি আমরা। পরিবেশ কর্মীরা বলছেন, পাহাড় কেটে অপরিকল্পিত বসতঘর নির্মাণের কারণে ভূমি ধসের ঘটনা ঘটছে। পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো দরকার এবং যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ থাকে সেখানে কিভাবে আমরা যে বায়ো ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমাদের এই যে পাহাড়গুলোকে রক্ষা করতে পারি সেই উদ্যোগ দরকার। পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ জনবসতি সরিয়ে নিতে কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভার মাধ্যমে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং সিদ্ধান্তগুলো প্রচার করা হচ্ছে এবং কার্যকর করা হচ্ছে।
পাহাড় কেটে বসতি স্থাপনকারীদের প্রায় সবাই দেশের বিভিন্ন সমতল এলাকা থেকে খাগড়াছড়িতে গেছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। নূর আলম, দীপ্ত, বার্তাকক্ষ। এবার থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার। রংপুরের লাবণ্য আক্তার মনি 6 মাস আগেও শহরের বিভিন্ন স্থানে ভিক্ষা করত সে। সেই পথ ছেড়ে এখন নতুন স্বপ্ন দেখছেন তৃতীয় লিঙ্গের লাবণ্য। সে এখন সফল মুদি দোকানি। 2016 সালে তৃতীয় লিঙ্গের পরিচয় পাওয়ায় বাসা থেকে বের করে দেয়া হয় লাবণ্যমণিকে। হতাশা আর বুক ভরা কষ্ট নিয়ে চলে আসেন রংপুর শহরে। সেখানেই দেখা হয় অন্যদের সাথে। তাদের সাথেই ভিক্ষাবৃত্তি করে কেটে যায় 10 বছর। তবে আর ভিক্ষাবৃত্তি নয়, অন্যদের মতো বাঁচতে চান লাবণ্য। হিজরা সম্প্রদায়ের সহযোগিতায় 3 মাস আগে গড়ে তোলেন মুদি দোকান, যাতে এই দোকানটা দিয়ে আমি ভালো কোনো কিছু করে দেখাতে পারি এই সমাজের মানুষকে। অভিশাপটা আমাদের জীবনে লেগে আছে, যাতে ওটার দ্বিতীয়বার কখনো আমার জীবনে না আসে। অদম্য ইচ্ছাশক্তি আর ভালোবাসায় মুদি দোকান নিয়ে স্বপ্ন পূরণ করার পাশাপাশি বাকি সঙ্গীদেরও নিজেকে বদলানোর বার্তা দিচ্ছেন তিনি। আজকে আমি লাবণ্য সব ছেড়ে যেমন কর্মমুখী হয়েছি, আজকে যদি আমার পাশে দাঁড় হয় 10 জন, তখন কিন্তু ওটা দেখবে আমার আরো 10টা বোনেরা, 10টা মায়েরা। দেখার পর কি হবে, ওদের মনে কিন্তু সাহস জাগবে। রংপুর নগরীর রেলওয়ে কলোনিতে মুদি দোকান নিয়ে সাড়া ফেলেছেন লাবণ্যমণি। আমরা লাবণ্য আপাকে দেখছি এখানে খুব সুন্দরভাবে, মনে করে এখানে আমাদেরকে বলতেছে, ভাই আমি এখানে একটা দোকান করব, দোকান করিয়ে এখানে ব্যবসা প্রতিষ্ঠান করি আমি খাবো। এখন উনি এসব থেকে বের হয়ে নিজের একটা ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন। হ্যাঁ, এতে শুধু আমি না, আমাদের এলাকার অনেকে অনেক খুশি। আগে যে তালি দিছে তালি, আর এনকে তো তালি নাই, এনকে তালি ছাড়া এটা কত ভালো হয়েছে। ভিক্ষাবৃত্তি ছেড়ে সফল ব্যবসায়ী হওয়ায় লাবণ্যমণি তৃতীয় লিঙ্গের জন্য অনুপ্রেরণার। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা 2025 অনুষ্ঠিত হয়েছে। শনিবার সংগঠনের কনফারেন্স রুমে এই সভা হয়। এতে বিগত বছরের বার্ষিক সাধারণ সভার কার্যক্রম, বার্ষিক প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসাব এবং চলতি বছরের অডিটর নিয়োগ অনুমোদন করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যাতে ব্যবসায়ীদের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেজন্য সবার সার্বিক সহযোগিতা চেয়েছেন সভাপতি খলিলুর রহমান। একই দিন সংগঠনের পরিচালনা পর্ষদের 63তম সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে কেশম ও সিরিক এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র জানায়, হরমুজ প্রণালীতে জাহাজে হামলার জবাবে সিরিক শহর, বন্দরি লেঙ্গে ও কেশম দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন নৌ ও বিমান বাহিনী। হরমুজের কাছে ইরানের 10টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানায় সেন্টকম। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। যে কোনো হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।